চর্যাপদ নিয়ে আলোচনা করা হচ্ছিল। সেখানে চর্যাপদ কি, চর্যাপদের বেশ কিছু তথ্য, যেগুলো একদম ছবির যে তথ্য, অর্থাৎ চর্যাপদের আবিষ্কার কোথায় হয়েছে, চর্যাপদের আবিষ্কার কে করেছেন, কবে আবিষ্কার হয়েছে, কোথা থেকে আবিষ্কার হয়েছে, এবং তার বেশ কিছু এমন তথ্য দেওয়া হয়েছে যে কোন পৃষ্ঠায়, মানে কোন ধরনের পাতায়, বলেছিল তাল পাতায় লেখা পুঁথি, সেটা বলা হয়েছে, সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তারপর তোমার চর্যাপদ যে পরবর্তীতে যে টিকা করা হয়েছে, কেন করা হয়েছে টিকাটাকে, এই সমস্ত তথ্য ছাড়াও যখন প্রকাশ হয়েছে তখন সেই চর্যাপদের সঙ্গে আর কী কী হয়েছিল সে সমস্ত কিছু মোটামুটি আমরা আলোচনা করেছি, যেগুলো আমি বারবার বলেছি যে ছোটো প্রশ্নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। শুধু ছোটো প্রশ্ন নয়, বড় প্রশ্ন তো অবশ্যই, তার সাথে সাথে ছোটো প্রশ্নের জন্য অনেক তথ্য, যেহেতু তথ্য সমৃদ্ধ আলোচনা, যেহেতু সেই সালগুলো বা বইগুলোর নাম, বা টিকাকার কে ছিল, টিকার নাম কী ছিল, টিকাকারের নাম কী ছিল, এই বিষয়গুলো কিন্তু মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। সেজন্য আমি প্রথম দিনে বলেছিলাম যে যখন আমি পড়াচ্ছি আমরা সাথে সাথে বড় প্রশ্ন যে তৈরি করবে ঠিকই আছে, তার সাথে সাথে ছোটো প্রশ্নের জন্য একটা আলাদা ছোটো ডায়েরি রাখবে, একটা বা খাতা রাখবে, যেটা তোমাদের সুবিধে, সেখানে সঙ্গে সঙ্গে সবসময় লিখতে থাকবে, তাহলে তোমাদের আলাদা সময় লাগবে না। যাই হোক, তারপরে চর্যাপদের আমরা সামাজিক যে দিকটা, অর্থাৎ চর্যাপদের মধ্যে যে সমাজচিত্র, এই সামাজিক যে পরিচয়, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। আজ আমরা যে আলোচনাটায় যাব সেটা হচ্ছে যে এই চর্যাপদ, এই যে বাংলার, আমরা বারবার বলছি বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন, এটা এই বইটার একটা ভীষণ গুরুত্ব আছে। শুধু এই বইগুলোতে নয়, আমরা জানি সমস্ত সাহিত্যিক নিদর্শনেরই একটা না একটা গুরুত্ব থাকে। তো আমরা আজকে যেটা আলোচনা করব, মানে এই আলোচনাটা আরও চলবে, আজকে যে আলোচনাটা আমি শুরু করছি সেটা হচ্ছে চর্যাপদের গুরুত্ব। আচ্ছা, যেটা আমি একদিন আলোচনায় বলেছিলাম যে একটা সাহিত্য যখন লিখিত হয় সেটা শুধুমাত্র একটার যে, মানে একটা স্পেসিফিক কোনো কিছু বা নির্দিষ্ট ওই কিছু একটা বিষয়কে পরিষ্কার করার জন্যই যে শুধু লিখিত হয় তা তো নয়। যেমন যে উদাহরণটা দিয়েছিলাম, আমাদের মনে করি যে ধরো কোনো একটা ঐতিহাসিক একটা যুদ্ধ, একটা ইতিহাসে ঘটে যাওয়া যুদ্ধ কাহিনী বিবরণের জন্য একটা নাটক বা গল্প বা কবিতা লিখিত হয়। এবার যখন ওটা লিখিত হলো তখন শুধুমাত্র কি তার মধ্যে ওই ইতিহাসের যুদ্ধের চিত্রটাই ফুটে উঠছে, বা শুধুমাত্র ইতিহাসের যুদ্ধের সময়টাই ফুটে উঠলে শুধুমাত্র আমরা কি ওইটুকুই জানতে পারছি, তা তো নয়। সেই সময় কালটা কী ছিল, যুদ্ধটা যে ঘটলো তার প্রেক্ষাপটটা কী ছিল, সেই প্রেক্ষাপট বিচার করতে গেলে তৎকালীন রাজনৈতিক অবস্থা বা তৎকালীন যে মানুষের যে বিভিন্ন রকমের জনজাতির সম্বন্ধে, যে যুদ্ধটা যখন হলো তখন এই জাতির সঙ্গে ওই জাতির যুদ্ধ হলো, তাহলে সেই জনজাতিগুলো সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারি। তাহলে একটা সাহিত্য যখন লিখিত হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে লিখিত হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ওই বিষয়টা ছাড়া আমরা কোনো বিষয়ে জানতে পারবো না। তেমন চর্যাপদকে আমরা বলেছি বৌদ্ধ সাধন তন্ত্র জানানোর একটা গ্রন্থ, মানে বৌদ্ধ সহজিয়া যারা রয়েছে, বৌদ্ধ যারা রয়েছে নাটকগ্রন্থ, তারা কী করতেন, তারা তাদের যে মানে নিজের যে সাধনা সেইগুলোকে নানা রকমভাবে লিখে রেখে গিয়েছেন, সেই লিখে গেছেন যে সেটাই আসলে চর্যাপদ। তার মানে কি এর ভিতর থেকে আমরা শুধুমাত্র বৌদ্ধদের এই সাধন পদ্ধতি ছাড়া কিছুই জানতে পারবো না, তা তো হতে পারে না। সেই জন্য আমরা প্রথমে যদি চর্যাপদের দিকে তাকাই, আমরা দেখব সেই চর্যাপদ যে সময় রচিত, আমরা বলেছিলাম চর্যাপদের বিভিন্ন মতভেদ রয়েছে, বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছে। তার ভিতরে 10ম থেকে 12শ শতকটা আমরা ধরে নিচ্ছি, সেই সময়টাই আমরা চর্যাপদের সময়কাল হিসেবে। তো সেই সময়ে যখন চর্যাপদ রচিত হল, সেই সময়ের মানুষরা কেমন ছিল আমরা দেখেছি। ডোম, শবর, চণ্ডাল, এদের একটা
উল্লেখ রয়েছে, বারবার করে বিভিন্ন চর্যাপদের পদের ভেতরে এদের নাম ঘুরে ফিরে আসছে। তাহলে সেই জনজাতিদের সম্বন্ধে আমরা জানতে পারি সেই জনজাতিরা নিজেদের জীবন অবলম্বন করার জন্য যে জীবিকা পালন জীবনের জন্য যে জীবিকা অর্জন পালন করত, সেই জীবিকা কী ছিল সেটা সম্বন্ধে জানতে পারি। সেই জনজাতিদের টুকরো টুকরো সামাজিক চিত্র, তাদের যেমন এর আগের দিন বলেছিলাম যে একটা এমন চিত্র আমরা পাচ্ছি, এমন একটা পদের মধ্যে উল্লেখ পাচ্ছি যে তারা বলছে যে হাঁড়িতে ভাত নেই, কিন্তু রোজ হাঁড়িতে ভাত নাকি নীতি আবেশী, এই লাইনটা ছিল। তো সেখান থেকে বলতে চেয়েছিলাম যে তাদের জীবনে যে দুঃখ, তাদের যে না পাওয়ার চিত্রগুলো, সেগুলোকে ফুটে উঠেছে। তাদের হাঁড়িতে নিজেদের ভাত চড়ে না, নিজেদের খাওয়ার জন্য তারা ভাত পায় না, কিন্তু তাদের নীতি আবেশী, তারা নিত্য নতুন তাদের প্রতিবেশী আসছে, বাইরের লোক আসছে, তো তাদের মান সম্মান রক্ষার জন্য তারা কীভাবে সেই খাবার জোগাড় করছে, তার মধ্যে তারা হাসছে, গাইছে, খেলছে। তো এই যে বিষয়গুলো তখনকার যে জনজাতিরা কী করে তাদের জীবন অতিবাহিত করতো তার একটা চিত্র পাচ্ছি। আবার তখনকার দিনের এমন চিত্রও আমরা জানি যে আমি এর আগের দিন বলেছিলাম একবার, আগের দিন না তার শুরুর দ্বিতীয় দিন বা শুরুর পরের দিন সম্ভবত বলেছিলাম। তো সেই সময় সমাজটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব সমাজটা ওই সময় কিন্তু ব্রাহ্মণ শাসিত ছিল, এবং এমন একটা পদও আছে যে পদে বলছে যে পদ দিয়ে ব্রাহ্মণরা যাচ্ছে সেখানে যদি কোনো ডোম শবরী এই সমস্ত কারোর যদি ছায়া পড়ে, সেই ছায়াটা পর্যন্ত যদি কারো মারিয়ে দেয়, পায়ে লেগে যায়, তাহলে ব্রাহ্মণরা অচ্যুত হয়ে যাবে, তারা অচ্যুত হয়ে যাবে। তো এই যে এতটা জাতপাত নিয়ে একটা অস্পৃশ্যতা ছিল, সেই বিষয়টা সম্বন্ধে আমরা জানতে পারি। তাহলে একটা চর্যাপদ, যেটা কিনা শুধুমাত্র একটা বৌদ্ধ সাধনতন্ত্রের গ্রন্থ, সেখান থেকে আমি শুধুমাত্র বৌদ্ধ সাধনতন্ত্রটাই যে জানতে পারছি তা না, আমরা তখনকার সামাজিক পরিস্থিতি কেমন ছিল, তখনকার জনজাতিরা কী করে জীবন অতিবাহিত করত, কেমন করে তাদের জীবিকা পালন করতেন তারা, সেই সমস্ত কিছু বিষয়গুলো জানতে পারছি। এরপরে আমরা যদি দেখি একটু অন্য আলোচনায় যদি যাই, সেটা হচ্ছে যেমন চর্যাপদ। এই যে চর্যা গান যে আমরা বলছি, বা চর্যাপদকে চর্যা গান কেন বলছি, কারণ প্রত্যেকটা পদের উপরে রাগ বা রাগিনীর উল্লেখ আছে। শুধুমাত্র তার কি পদগুলোকে শুধুমাত্র পঠিত হতো তা না, পদগুলো কিন্তু গীতও হতো, অর্থাৎ গান হিসেবেও গাওয়া হতো। সেই জন্য আমরা চর্যাপদকে চর্যা গানও করতে পারি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি একটু ভাষা নিয়ে আলোচনা। সামাজিক গুরুত্বটা আমরা মোটামুটি একটু বুঝলাম, আরও এরপরে এই নিয়ে অনেক আলোচনা হবে। এবার আমরা ভাষা, আমরা এখন যে ভাষায় কথা বলছি সেই ভাষাটা কি, না বাংলা ভাষা। এবার প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব ইতিহাস থাকে। শুধু তো ভাষার ইতিহাস থাকে তা না, এই যে আমাদের একটা নিজস্ব ইতিহাস আছে, আমি ব্যক্তিগতভাবে তার একটা ইতিহাস আছে। আমরা প্রত্যেকটা মানুষ আসলে ইতিহাসেরই একটা কন্টিনিউসি, যেটাকে বলে একটা ক্রমধারা বিবরণ, ধারা বিবরণীকে এগিয়ে নিয়ে যাই। আমাদের জীবনটাই আসলে তাই, আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব জীবনের ইতিহাসটাকে বয়ে নিয়ে যাই বর্তমান থেকে ভবিষ্যৎ থেকে। তো সেরকমই আমরা যে ভাষাটা এখন কথা বলছি, আমাদের বাংলা ভাষা, সেই ভাষারও একটা নিজস্ব ইতিহাস আছে। সেই বাংলা ভাষার শিকড়ের সন্ধান যদি আমরা করতে যাই, সেই বাংলা ভাষার রূপটাকে যদি খুঁজতে যাই, তাহলে দেখব আমরা কিন্তু চর্যাপদের কাছে যথেষ্টভাবে ঋণী হয়ে যাবে। কেন? তার কারণ আমরা বলেছি বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। হ্যাঁ, চর্যাপদে শুধু যে বাংলা ভাষারই আদি নিদর্শন হিসাবে তারা বলেছেন, দাবি করেছেন তা না, সেখানে হিন্দি, মৈথিলি, উড়িয়া, অসমীয়া সমস্ত ভাষাই বলেছে যে না, সেখানে এটা আসলে তাদের ভাষার আদি নিদর্শন। তবে বাংলা ভাষারও প্রাচীনতম আদি নিদর্শন হিসেবে আমরা কিন্তু চর্যাপদকে গ্রহণ করতে পারি, যেটা কিনা যথেষ্ট কী বলবো, শুধুমাত্র জোর খাটিয়ে বলছি তা নয়, এটা যথেষ্ট
প্রমাণ রয়েছে যে কেন আমরা চর্যাপদকে বাংলা ভাষার আদি নিদর্শন বলব। তো এবার যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে তাহলে চর্যাপদের ভাষা যদি বাঁধতেই হয়, তাহলে আমরা চর্যাপদের ভাষাগুলো বুঝতে কেন অসুবিধা হচ্ছে? তার কারণ একটা ভাষা যখন জন্ম নেয় বা আমরা যখন জন্ম নিই, তখন সবসময় উদাহরণ দিলে বিষয়টা অনেক বেশি সহজ হয়। সেই জন্য আমি সবসময় উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো, যখন আমরা জন্মগ্রহণ করি, আমরা কি দেখতে এরকম থাকি না? আমরা একদিন বয়সে যখন থাকি দেখতে, 1 মাস বয়সে থাকি না, 1 বছর বয়সে আরও চেঞ্জ হয়ে যায়, 10 বছরে আরও চেঞ্জ হয়, 20 বছর, 30 বছর, 40 বছর, এই করতে করতে 80 বছর বয়সে আমরা আবার পরিবর্তনটা চলতে থাকে। অর্থাৎ সবসময় ক্রমবিবর্তন। মানে 1 বছর বয়সী বাচ্চাটা 5 বছর বয়সেও চেঞ্জ, 50 বছরে আর তো একেবারেই চেঞ্জ। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি ভাষাও ঠিক এরকম। আমরা সবাই আসলে সতত পরিবর্তনশীল। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে সতত পরিবর্তনশীল, বিবর্তনশীল। সেই জন্য ভাষাও সতত পরিবর্তনশীল। এই ভাষা যখন জন্ম নিয়েছে, আমাদের বাংলা ভাষা, তখন তার যে রূপতাত্ত্বিক বা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ছিল, মানে তার ভাষাগত যে বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো আর আজকের বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলো কিন্তু এক নয়। কিন্তু আজকের বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলো এগুলো এসেছে কিন্তু, মানে এগুলো শিকড় কিন্তু আসলে লুকিয়ে আছে ওই পুরনো যে ভাষা, বাংলা ভাষার যখন জন্ম নিচ্ছিল, সেই যে তার যে বৈশিষ্ট্য, সেগুলোর মধ্যে ওগুলোকে অস্বীকার করলে আজ আমরা এই বাংলা ভাষা কিন্তু কোনোভাবেই পেতাম না। মানে আমি বলতে চাইছি যে একটা ধারাক্রম আমরা লক্ষ্য করছি। তো চর্যাপদের দিকে আজকের আমরা বাংলা ভাষা যেটা আমরা কথা বলছি, এই বাংলা ভাষাটার আমাদের অর্জনের সঙ্গে কিন্তু চর্যাপদের একটা অসম্ভব গুরুত্ব মিশে আছে। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম চর্যাপদের সামাজিক গুরুত্ব, তেমনই এটা হচ্ছে চর্যাপদের ভাষাগত গুরুত্ব। তাহলে চর্যাপদকে আমরা কোনোভাবেই কিন্তু অস্বীকার করতে পারছি না। আজ আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, আজ আমাদের বাংলা ভাষা যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটারও কিন্তু ইতিহাস, সেটারও কিন্তু শিকড় লুকিয়ে আছে চর্যাপদে। আবার আমরা আজ আমরা জনজাতি যারা, এই জনজাতির আগে কোন ধরনের জনজাতি আমাদের বাংলায় আজ বাস করতেন, তাদের হাব ভাব, ধর্ম, আচার আচরণ কেমন ছিল, এগুলো সম্বন্ধে না জানলে কিন্তু আজ আমরা মানে পরিপূর্ণ নই। কারণ আমরা সবাই তো সবার সঙ্গে যুক্ত থাকি, আলাদাভাবে তো কোনো কিছু হয় না। তাই আজ যদি আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে চিনতে চাই, নিজেদের ভাষা, নিজেদের ধর্ম, নিজেদের সামাজিক অবস্থান, নিজেদের রাজনৈতিক অবস্থান, নিজেদের ধর্মীয় অবস্থান, সবগুলোর দিক থেকেই কিন্তু আমরা দেখব আমরা চর্যাপদের কাছে রুগী হতে গেছি। তো আজ আমি মূলত চর্যাপদের ভাষাতাত্ত্বিক যে মানে ভাষাগত যে বিষয়, সেটা কিছুটা বললাম, আর সমাজগত দিক থেকে তার যে একটা গুরুত্ব, সেটা আমি বললাম। এছাড়াও এর কাব্যিক গুরুত্ব আছে, ধর্মনৈতিক প্রেক্ষাপট আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসগুলো বানাবো। আজ এটুকু থাকলো। তোমাদের এর মধ্যে চর্যাপদের গুরুত্ব, তোমাদের একটা বড় প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা একটা বড় প্রশ্ন তৈরি করবে চর্যাপদের গুরুত্ব নিয়ে। সেখানে এই দুটো পয়েন্টও থাকবে, যে একটু পয়েন্ট আজকে আমি বললাম। তো এরপর দিন আমি চর্যাপদের যে আরও গুরুত্ব রয়েছে সেগুলো নিয়ে আলোচনা